এদিকে 10 দিন পরেই শেখ হাসিনার ধামাকা শুরু, মাঠে প্রস্তুত লক্ষ লক্ষ নেতাকর্মী। 3 দিক থেকে ফেঁসে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলা ঘুরে গেছে, ইতিহাস ঘটাবে আওয়ামী লীগ। তবে কি এবার ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে? শেখ হাসিনা দেশে ফেরার হুঙ্কার যখন দিলেন, ঠিক তখনই ভারত সফরে আসছেন ট্রাম্পের ডানহাত মার্কো রুবিও। ভারতের সবুজ সংকেত আগেই পেয়েছেন শেখ হাসিনা। তবে কি এবার যুক্তরাষ্ট্রের গ্রিন সিগন্যাল পেতে যাচ্ছেন? দিল্লির কূটনৈতিক টেবিলে মার্কো রুবিওর এই সফরের হয়তো শেখ হাসিনা দেশে ফেরার চূড়ান্ত গ্রিন সিগন্যাল বা রোডম্যাপ তৈরি হতে যাচ্ছে। মে মাসে দেশে ফিরতে পারেন শেখ হাসিনা। শুরু হবে স্বদেশ প্রত্যাবর্তন 2.0। সূত্রে খবর, ফেরার প্রস্তুতি নীরবে চলছে বলেও জানান তিনি। এখন এই মাটিতে প্রভাব বিস্তারের জন্য একদিকে থাকবে আমেরিকা, অন্যদিকে থাকবে চীন এবং ভারত। এর ফলে কি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে আপনারা কি জানেন? দেশের ভেতরকার রাজনৈতিক যে দলগুলো আছে এরা একে অপরের বিরুদ্ধে চলে যাবে, একটা ত্রিমুখী সংঘর্ষ সৃষ্টি হবে, যেটা গৃহযুদ্ধের দিকে বাংলাদেশকে এগিয়ে নেবে। শেখ হাসিনা নিজে ফেরার ঘোষণা দিয়ে সব জায়গায় যেন হল্লা মাচিয়ে দিয়েছেন। সরকারের ভেতরে যেমন, সরকারের বাইরে তেমন, সব জায়গায় আলোচনা তো চলছেই। সবচেয়ে বড় কথা হচ্ছে সব জায়গায় ভয় আর আতঙ্ক তৈরি হয়েছে। অভ্যুত্থানে নাকি পতনই হয়নি আওয়ামী লীগের, সেটা জানিয়ে দিয়েছেন মহসিন রশিদ। একেবারে বিস্ফোরক বক্তব্য রেখেছেন তিনি। আদালতে বিষয়টি যাবার পর কি হতে চলেছে, সেই কারণেই কি আশায় বুক বাঁধছেন শেখ হাসিনা? দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। শেখ হাসিনা দেশে ফেরার হুঙ্কার যখন দিলেন, ঠিক তখনই ভারত সফরে আসছেন ট্রাম্পের ডানহাত মার্কো রুবিও। ভারতের সবুজ সংকেত আগেই পেয়েছেন শেখ হাসিনা। তবে কি এবার যুক্তরাষ্ট্রের গ্রিন সিগন্যাল পেতে যাচ্ছেন? বঙ্গবন্ধু হত্যার পর 6 বছরের নির্বাসন শেষে 1981 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ই মাথা উঁচু করে স্বদেশ ফিরেছিলেন শেখ হাসিনা। আর আজ 2026 সাল, যখন আবার আরেকটি নির্বাসন জীবন শেষে স্বদেশ ফেরার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন, তখন কাকতালীয়ভাবে বাংলাদেশের ক্ষমতায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান। তবে কি এবার ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে? আগামী 23 মে ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত বিশ্বস্ত এবং মার্কিন প্রশাসনের অন্যতম প্রভাবশালী ব্যক্তি মার্কো রুবিও। রুবিওর এই ভারত সফরকে দক্ষিণ এশিয়ার রাজনীতির টার্নিং পয়েন্ট ধরা হচ্ছে। কেন? কারণ ট্রাম্প প্রশাসন ভূরাজনৈতিক স্থিতিশীলতা এবং মৌলবাদ দমনে ভারতের ভূমিকাকে অত্যন্ত গুরুত্ব দেয়। দিল্লির কূটনৈতিক টেবিলে মার্কো রুবিওর এই সফরের হয়তো শেখ হাসিনা দেশে ফেরার চূড়ান্ত গ্রিন সিগন্যাল বা রোডম্যাপ তৈরি হতে যাচ্ছে। আমেরিকা যদি এই অঞ্চলের স্থিতিশীলতার স্বার্থে শেখ হাসিনা প্রত্যাবর্তনের সম্মতি দেয়, তবে দেশে ফেরার দিনক্ষণ চূড়ান্ত হতে আর বেশি সময় লাগবে না। সাক্ষাৎকারে শেখ হাসিনা একটি অত্যন্ত সতর্ক বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশে যদি গণতন্ত্র ব্যর্থ হয়, মৌলবাদী রাষ্ট্র গড়ে ওঠে এবং আইনহীনতার সংস্কৃতি চলতে থাকে, তবে শুধু বাংলাদেশের 18 কোটি মানুষই নয়, আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তাও ক্ষতিগ্রস্ত হবে। এই বক্তব্যকে কোনোভাবে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। বাংলাদেশ যদি কোনো কারণে রাজনৈতিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়ে বা উগ্রবাদের চারণভূমিতে পরিণত হয়, তবে তা সরাসরি প্রভাব পড়বে প্রতিবেশী ভারত, মিয়ানমার এবং সামগ্রিকভাবে ভারত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তায়। আমেরিকা ও ভারতের মতো পরাশক্তিগুলো কখনোই চাইবে না তাদের দোরগোড়ায় এমন কোনো অস্থিরতা তৈরি হোক। আর ঠিক এই কারণেই শেখ হাসিনার গ্রহণযোগ্যতা আন্তর্জাতিক মহলে আবারও নতুন করে মূল্যায়িত হচ্ছে। এবার আসা যাক এই পুরো ঘটনার সবচেয়ে ঐতিহাসিক অধ্যায়ে। ইতিহাস কিভাবে একই বৃত্তে ঘুরে আসে তা এই ঘটনাটি না দেখলে বিশ্বাস করাই কঠিন। 1975 সালে 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর দীর্ঘদিন দেশে ফিরতে পারেননি শেখ হাসিনা। অবশেষে 1981 সালের 17ই মে যখন শেখ হাসিনা 6 বছরের নির্বাসন শেষে স্বদেশে ফিরেছিলেন, তখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
চারপাশের চরম বৈরী পরিবেশ, শাসকদের ভয়ভীতি আর নিষেধাজ্ঞা উপেক্ষা করেই সেদিন মাথা উঁচু করে দেশে ফিরেছিলেন বঙ্গবন্ধু কন্যা। আর আজ 2026 সাল, শেখ হাসিনা যখন আবারও আরেকটি নির্বাসন জীবন শেষে স্বদেশে ফেরার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন, তখন কাকতালীয়ভাবে বাংলাদেশের ক্ষমতায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান। এ যেন এক ঐতিহাসিক ও নিয়তির খেলা। 1981 সালে পিতার শাসনামলে যেভাবে শেখ হাসিনা দেশে ফিরেছিলেন গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই করতে, 2026 সালেও তিনি ঠিক একইভাবে পুত্রের শাসনামলে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন গণতন্ত্র পুনরুদ্ধারের গৌরব নিয়ে। 1981 সালে সেই প্রত্যাবর্তন যেমন বাংলাদেশের রাজনীতিকে আমূল বদলে দিয়েছিল, 2026 সালের প্রত্যাবর্তনও বাংলাদেশের ইতিহাসের গতিপথকে নতুন দিকে মোড় ঘুরিয়ে দেবে, তা বলার অপেক্ষা রাখে না। শেখ হাসিনা 1981 সালেও মাথা উঁচু করে ফিরেছিলেন, আর 2026 সালেও তিনি মাথা উঁচু করে ফিরবেন। এই আত্মবিশ্বাসী এখন আওয়ামী লীগের নেতাকর্মী ও কোটি কোটি সমর্থকদের মনে নতুন আশার আলো তৈরি হয়েছে। রাজনীতিতে কোনো কিছুই স্থায়ী নয়, না ক্ষমতা না নির্বাসন। শেখ হাসিনার এই সাক্ষাৎকার এবং 23শে মে মার্কো রুবিওর ভারত সফর, সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে এখন এক প্রচণ্ড ঝড় ওঠার আগের স্তব্ধতা বিরাজ করছে। ষড়যন্ত্রের কুয়াশা ভেদ করে সত্য যেভাবে উন্মোচিত হচ্ছে, তাতে মানুষের মাঝে তৈরি হওয়া এই জোয়ার শেখ হাসিনাকে কত দ্রুত স্বদেশে ফিরিয়ে আনে, সেটা এখন দেখার বিষয়। কিন্তু প্রশ্ন রয়েই যায়, আন্তর্জাতিক ভূ রাজনীতির এই জটিল দাবার বোর্ডে শেষ চালটি কার হবে? মার্কো রুবিওর ভারত সফর কি সত্যি শেখ হাসিনাকে ফেরার তারিখ চূড়ান্ত করবে? আপনার কি মনে হয়, শেখ হাসিনা কি আসলেই 2026 সালে মাথা উঁচু করে দেশে ফিরতে পারবেন? শেখ হাসিনা নিজে ফেরার ঘোষণা দিয়ে সব জায়গায় যেন হল্লা মাচিয়ে দিয়েছেন। সরকারের ভেতরে যেমন, সরকারের বাইরে তেমন, সব জায়গায় আলোচনা তো চলছেই, সবচেয়ে বড় কথা হচ্ছে সব জায়গায় ভয় আর আতঙ্ক তৈরি হয়েছে। সবচেয়ে বড় আতঙ্ক তৈরি হয়েছে কোথায় জানেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের সাঙ্গপাঙ্গদের ভেতর। ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে কি করছেন এখন বলেন তো? সর্বোচ্চ রাষ্ট্রীয় প্রোটোকল এবং নিরাপত্তা নিয়ে তিনি তার 18 মাসের সরকারের সকল অপকর্মের পরও রয়ে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে। উচ্চ আদালত থেকে শুরু করে গণমাধ্যম সবই তাকে ওয়াক ওভার দিয়ে দিচ্ছে। কিন্তু ইউনূস যে বসে নেই তার প্রমাণ হলো ইউনূস সেন্টারে প্রায় দিনই তার পুরনো সাঙ্গপাঙ্গদের নিয়ে বৈঠক করছেন ইউনূস। আর শেখ হাসিনা আসার ঘোষণা দেওয়ার পরে এই বৈঠক অতি সম্প্রতি হয়েছে আরো বড় পরিসরে। তারেক রহমানের সরকারকে চাপে রাখতে, আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে চাপে রাখতে, সবচেয়ে বড় কথা শেখ হাসিনার আশাকে ঠেকাতে জামায়াতকে, এনসিপি-কে সঙ্গে নিয়ে ইউনূসের পরবর্তী চাল কি হতে পারে বলে আপনার ধারণা? যতটুকু জানা যাচ্ছে তাতে ইউনূস আবার নড়াচড়া শুরু করেছেন, কিংবা তিনি ভয় পেয়েছেন শেখ হাসিনা আসার ঘোষণায়। তিনি আসলে বসে নেই, দেশে বিদেশে তিনি এবং তার দলবল তৎপরতা শুরু করেছে। গোপন বৈঠক করছেন ইউনূস সেন্টারে। সর্বশেষ বৈঠকটি হয়েছে এই সপ্তাহের শুরুতেই। জামায়াত শিবির থেকে শুরু করে ইউনূস সরকারের আমলের সুবিধাপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, সেনা কর্মকর্তা সকলেই এই বৈঠকে ছিলেন। একটাই উদ্দেশ্য, শেখ হাসিনার প্রত্যাবর্তনকে ঠেকানো। এবং শেখ হাসিনা প্রত্যাবর্তন করলে তাদের কি অবস্থা হবে তাতে বুঝতেই পারছেন। তারেক রহমানের সরকার বিষয়টি জানে কি জানে না সে প্রশ্ন নয়। প্রশ্ন হলো এসব বৈঠক থেকে ইউনূস কি হাসিল করতে চাইছেন? তিনি রাষ্ট্রপতির পদ চান, নাকি তারেক রহমানের সরকারকে দেশে এবং বিদেশে চাপের ভেতরে রেখে শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করতে না দিয়ে নিজের গুরুত্বটাকে আরো ধরে রাখতে চান, বাড়াতে চান, থাকতে চান সকল বিচার এবং জবাবদিহিতার ঊর্ধ্বে? বিশেষ করে শেখ হাসিনার ফিরে আসার ঘোষণায় কি ইউনূস মহলেও দৌড়ঝাঁপ চলছে কিনা সেটা এখন দেখার বিষয়। বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় ধোঁকাটি হলো অনেকে ভাবছেন ইউনূস অধ্যায় শেষ। বাস্তবে ইউনূস অধ্যায় শেষ হয়নি, বরং আরো বিপজ্জনক রূপে শুরু হয়েছে। ক্ষমতা ছেড়ে দেওয়ার পর একজন ব্যর্থ শাসকের স্বাভাবিক কাজ হওয়ার কথা ছিল নীরব থাকা, আত্মসমালোচনা করা, তদন্তের মুখোমুখি হওয়া। কিন্তু ইউনূস করছেন ঠিক তার উল্টো। তিনি বসে নেই, তিনি নীরব নন, তিনি সক্রিয়। ইউনূস সেন্টারে তার পুরনো নেটওয়ার্ক, আন্তর্জাতিক লবি, এনজিও, সুশীল বলয়, জামায়াত, এনসিপি ঘরানার রাজনৈতিক সুবিধাভোগীদের নিয়ে যে বৈঠকগুলো চলছে সেগুলো নিছক সৌজন্য সাক্ষাৎকার ভাববার কোনো কারণ নেই। গত 18 মাসে অবৈধ ইউনূস সরকার বাংলাদেশকে শুধু প্রশাসনিকভাবে ব্যর্থ করেনি, রাষ্ট্রের ভেতরের নিরাপত্তা কাঠামো, অর্থনীতি, স্বাস্থ্য ব্যবস্থা, পররাষ্ট্রনীতিকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তথাকথিত গণ অভ্যুত্থান বা বিপ্লবের নামে যে অরাজকতা তৈরি করা হয়েছিল তার রাজনৈতিক ফসল তুলছে ইউনূস, জামায়াত, এনসিপি, শিবির। রাজপথে জুলাই সন্ত্রাসীদের সহিংসতা ছিল দৃশ্যমান অংশ।
নেপথ্যের প্রকল্প ছিল রাষ্ট্র ক্ষমতা দখল, আওয়ামী লীগকে রাজনীতি থেকে মুছে দেওয়া, মুক্তিযুদ্ধের শক্তিকে দুর্বল করা এবং বাংলাদেশকে আন্তর্জাতিক চাপের বন্দী বানানো। আজ তারেক রহমানের সরকার ক্ষমতায় আছে, কিন্তু তারা কি সত্যি ইউনূসের বিপরীত শক্তি? বাস্তবতা বলছে না, তারা ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ ছাড়া আর কিছু নয়। কারণ তারা ইউনূসের 18 মাসের কর্মকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত করছে না, তারা অসম চুক্তির জবাব চাইছে না, তারা স্বাস্থ্য খাতে শিশু মৃত্যুর দায় নির্ধারণ করছে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বরং তারা এখন অফিসিয়ালি করেছে। আর আদালত পর্যন্ত ইউনূস সরকারের কর্মকাণ্ড তদন্তের রিট খারিজ করে দিয়ে কার্যত দায় মুক্তির রাস্তা খুলে দিয়েছে। অর্থাৎ রাষ্ট্রের অর্থনীতি ধ্বংস হলো, স্বাস্থ্য সেবা বা স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়লো, শিশুরা মরলো, বিদেশি চুক্তিতে দেশ বাধা পড়লো, কিন্তু কারো কোনো জবাবদিহিতা নেই। সবচেয়ে নির্মম অপরাধ ঘটেছে স্বাস্থ্য খাতে। হাম কোনো অজানা রোগ নয়, হাম প্রতিরোধযোগ্য, টিকা থাকলে শিশুরা বাঁচে। অথচ ইউনূসের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স স্পষ্ট করে বলছেন তারা 2024 থেকে 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত অন্ততপক্ষে 5-6টি চিঠি দিয়েছেন, অন্ততপক্ষে 10 বারের মতো সরকারের সঙ্গে এসব বিষয়ে আলোচনা করেছেন, বৈঠক করে সতর্ক করেছেন এসব বৈঠকে। তারা বলেছে বাংলাদেশ টিকা সংকটে পড়তে যাচ্ছে, অর্থাৎ বিপর্যয় দরজায় কড়া নাড়ছিল, আর ইউনূস সরকার দরজা বন্ধ করে বসেছিল। অথচ আপনাদের মনে থাকার কথা যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক ভলকার তুর্ক তার নির্দেশে সেনাবাহিনী কোনো তৎপরতা দেখায়নি বলে ইউনূস ক্ষমতায় বসেছিল। তার মানে এখন ইউনিসেফ এর সঙ্গে ইউনূসের বাহাস তৈরি হয়েছে, সম্পর্ক ধসে পড়েছে আন্তর্জাতিকভাবে। এটা খুব প্রণিধানযোগ্য। এখানে ইউনূস সরকারের ভুল নয়, অপরাধ হয়েছে। ইউনিসেফের পরীক্ষিত ব্যবস্থায় টিকা কেনার পথ বাদ দিয়ে উন্মুক্ত দরপত্রের সিদ্ধান্ত নেওয়া হলো। টিকা কি সিমেন্ট, রড, চেয়ার টেবিল? টিকা একটি বিশেষায়িত জীবন রক্ষাকারী পণ্য। এখানে সবচেয়ে সস্তা দর নয়, দরকার সময় মতো নিরাপদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত টিকা। কিন্তু শিশুদের জীবন যেখানে প্রশ্ন, সেখানে তারা স্বচ্ছতার নাটক করলো। আর হাজার হাজার কোটি টাকার বোয়িং চুক্তির ক্ষেত্রে সেই স্বচ্ছতা কোথায় গেল বাবা? বাংলাদেশকে যখন বিক্রি করে দেওয়া হলো আমেরিকার কাছে, তখন সেই স্বচ্ছতা কোথায় গেল? এই প্রশ্ন কে তুলবে বলেন? শিশুর টিকা কিনতে দরপত্রের অজুহাত, কিন্তু 14টি উড়োজাহাজ কিনতে কোনো দ্বিধা নেই। প্রায় 45,000 কোটি টাকার বোয়িং চুক্তি করা হলো এমন এক সময়ে যখন সরকার বিদায়ের মুখে। একইভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে এআরটি নামের অসম বাণিজ্য চুক্তি করা হলো নির্বাচনের আগ মুহূর্তে। 32 পৃষ্ঠার চুক্তিতে বাংলাদেশের উপর বাধ্যবাধকতার পাহাড় আর যুক্তরাষ্ট্রের উপর সামান্য দায়। বাংলাদেশের বাজার খুলে দেওয়া, হাজার হাজার পণ্যের শুল্ক ছাড়, দেশীয় শিল্পকে ঝুঁকিতে ফেলা, নীতি স্বাধীনতার উপর চাপ তৈরি করা, অন্য দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য করতে হলে অনুমতি নেওয়া, এগুলো কোনো সাধারণ বাণিজ্যিক সিদ্ধান্ত নয়, এগুলো রাষ্ট্রের ভবিষ্যৎ বন্ধক রাখার সিদ্ধান্ত। তাহলে প্রশ্ন হলো, ইউনূস এখন কেন সক্রিয় বলুন? কারণ তিনি জানেন শেখ হাসিনা ফিরে এলে তার ঘুম হারাম হয়ে যাবে, তার শাসনের হিসাব উঠবেই উঠবে। হামাক্রান্ত শিশুদের মৃত্যু, টিকা সংকট, স্বাস্থ্য খাতের ব্যর্থতা, অর্থনৈতিক অস্বচ্ছতা, অসম চুক্তি, বিদেশি স্বার্থে রাষ্ট্রীয় নীতির পরিবর্তন, এসবের জবাব ইউনূসকে দিতে হবে। তাই তিনি এখন নিজের নিরাপত্তার বলয় পুনর্গঠন করছেন, আন্তর্জাতিক লবিকে সক্রিয় করছেন, জামায়াত শিবিরকে রাজনৈতিকভাবে কাজে লাগাচ্ছেন, এনসিপিকে দিয়ে মাঠ তিনি তৈরি করাচ্ছেন আবারও। আর তারেক রহমানের সরকারকে এমন অবস্থায় রাখতে চাইছেন যাতে তারা ইউনূসকে ধরতেও না পারে, ছাড়তেও না পারে। হয়তো বঙ্গভবনে যাওয়ার জন্য চাপ দিচ্ছেন ইউনূস, কে জানে। আর বঙ্গভবনে গেলে নিশ্চয়ই শেখ হাসিনার আশাটা ঠেকাতে পারবেন তিনি। জামায়াত শিবিরের ভূমিকা এখানে সবচেয়ে বিপজ্জনক। তারা বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা এবং অসাম্প্রদায়িক রাষ্ট্র ভাবনার ঐতিহাসিক শত্রু। আর জামায়াত শিবিরের সাথেই ডক্টর ইউনূসের সম্পর্কটা আপনারা চিন্তা করুন। 1971 সালে জামায়াতের অবস্থান ছিল পাকিস্তানি হানাদারদের পাশে। আজ তারা নতুন মুখোশ পরে রাষ্ট্রের ভেতরে ঢুকে আছে। ইউনূসের মতো আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য মুখ তাদের জন্য ঢাল, আর তারা ইউনূসের জন্য মাঠের শক্তি। এই আদাতকে ছোট করে দেখলে ভুল করবেন। ইউনূস সেন্টারের বৈঠকগুলো তাই শুধু রাজনৈতিক বৈঠক নয়, এগুলো দায় এড়ানোর বৈঠক, আন্তর্জাতিক চাপ তৈরি করার বৈঠক, ভবিষ্যতে বাংলাদেশকে অস্থির করে তোলার বৈঠক। লক্ষ্য একটাই, বাংলাদেশ যেন নিজের সিদ্ধান্ত নিজে না নিতে পারে, বাংলাদেশ যেন সার্বভৌম রাষ্ট্র না থেকে বিদেশি শক্তির নীতিগত পরীক্ষাগারে পরিণত হয়। আর ভেতর থেকে জামায়াত শিবির, এনসিপি এবং জুলাই সন্ত্রাসীদের মাধ্যমে মুক্তিযুদ্ধের রাজনৈতিক ধারাকে দুর্বল করা যায়। তারেক রহমানের সরকার ইউনূস যা চাইছে তাই করছে। আদালত আজ রিট খারিজ করতে পারে, গণমাধ্যম চুপ হয়ে গেছে। তারেক রহমানের সরকার ইউনূসকে দায় মুক্তি দিয়ে দিচ্ছে, কিন্তু হামের টিকা না পেয়ে যে শিশুরা মারা গেছে তার মৃত্যু রাষ্ট্রের নথি থেকে মুছে যাবে না। অসম চুক্তির বোঝা জনগণের ঘাড়ে চাপলে তার দায় লুকোনো যাবে না। 41,000 কোটি টাকার হিসাব না থাকলে সেই প্রশ্ন চাপা থাকবে না। শেখ হাসিনার আসার ঘোষণা তাই ইউনূস শিবিরের মাথা খারাপ করে দিয়েছে এবং
ইউনূস বাংলাদেশের ভবিষ্যৎকে নিয়ে আবার খেলা শুরু করেছেন। আমার বিশ্লেষণ বলছে ইউনূস বসে নেই, তিনি অপেক্ষা করছেন, ঘুঁটি সাজাচ্ছেন, আর এই ঘুঁটির খেলায় আছে বিদেশি লবি, জামায়াত শিবির, এনসিপি, জুলাই সন্ত্রাসী এবং তারেক রহমানের সরকারের ভেতরে কেউ। দেখা যাক কি হয়। মে মাসে দেশে ফিরতে পারেন শেখ হাসিনা। গ্রহ নক্ষত্রের অবস্থান ও সংখ্যাতত্ত্ব জানান দিচ্ছে এই খবর। গত এপ্রিলের শুরুতেই এমন ভবিষ্যৎবাণী করে হইচই ফেলে দেন প্রখ্যাত জ্যোতিষী আখতারুজ্জামান। এবার পূর্বাভাসকে আরো বিশ্বাসযোগ্য করলেন স্বয়ং হাসিনা। সম্প্রতি নিজের এবং আওয়ামী লীগের অন্য নেতাদের দেশে ফেরা নিয়ে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় তিনি জানান, যেহেতু সৃষ্টিকর্তা বাঁচিয়ে রেখেছেন তাই দ্রুতই বাংলাদেশের মাটিতে ফিরবেন তিনি। মাথা উঁচু করে গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর গর্ব নিয়েই হবে দ্বিতীয় স্বদেশ প্রত্যাবর্তন। এবং আওয়ামী লীগ ইনশাল্লাহ সেই সুযোগ পাবে এবং সেদিন খুব বেশি দূরে না, এটা আমি বিশ্বাস করতে পারি। আর আমাকে ফাঁসির হুকুম দিয়েছে, আমাকে একটা মামলা দিয়ে মিথ্যে অনেক শাস্তি দিয়েছে, আমি এটা পরোয়া করি না। আমি বলবো ঠিক আছে, জেলখানা রেডি করেন, ফাঁসির মঞ্চ রেডি করেন, আমি আসবো। তবে হ্যাঁ, ইউনূসের রাজত্ব সবাই দেখেছেন, তারেকের রাজত্ব কিছুদিন দেখেন কত আহ্লাদ করে যারা নিয়ে এসেছেন তারা একটু দেখেন যে কেমন চালায়। আমি সময় মতো ইনশাল্লাহ চলে আসবো এবং যে অবস্থায় আমার হোক, আমি দেশের মানুষের কাছে আছি, মানুষের কাছে থাকবো। যত দূরেই থাকি, আমার মন, আমার হৃদয় সবসময় ওই বাংলাদেশেই পড়ে আছে। প্রশ্ন ওঠে, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞার মধ্যেই দেশে ফেরার সম্ভাবনা কতটা বাস্তবসম্মত? এই প্রেক্ষিতে হাসিনার বক্তব্য, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পরেও তৎকালীন শাসক গোষ্ঠী আওয়ামী লীগকে ধ্বংস করার চেষ্টা করে, কিন্তু উল্টে আওয়ামী লীগ শক্তিশালী হয়ে ফিরে এসেছে। তার দাবি, আওয়ামী লীগ মানুষের আবেগে রয়েছে, ফলে ফিরে আসা অনিবার্য, শুধু কিছু সময়ের অপেক্ষা। সূত্রে খবর, ফেরার প্রস্তুতি নীরবে চলছে বলেও জানান তিনি। আওয়ামী লীগ সভানেত্রীর দাবি, অন্তর্বর্তী সরকার ও তাদের সাজানো নির্বাচন অবৈধ। এমনকি বিএনপি সরকারের অপশাসনের বিরুদ্ধেও নেতাকর্মীরা সরব রয়েছেন। প্রাণ বাঁচাতে যারা দেশ ছেড়েছেন, বিভিন্ন মানবাধিকার সংগঠনে বাংলাদেশের প্রকৃত পরিস্থিতি তুলে ধরছেন তারা। দেশের ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ ও আইনের শাসন তৈরি হলেই শুরু হবে স্বদেশ প্রত্যাবর্তন 2.0। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে, হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে এখনও প্রধানমন্ত্রী দপ্তরের কোনো চিন্তাভাবনা নেই। তবে বাংলাদেশ সরকার এখনও প্রাক্তন প্রধানমন্ত্রীকে ফেরানোর বিষয়ে অনড়। সম্প্রতি প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বিষয়ে সরকার আদালতের সিদ্ধান্ত কার্যকর করবে। ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে সমর্পণ করলে তাকে আইনের সুরক্ষা দেওয়া হবে। পাশাপাশি চূড়ান্ত রায়ে আদালত যে সিদ্ধান্ত দেবে সেটি বাস্তবায়ন করবে সরকার। সচিবালয়ের তথ্য অধিদপ্তর আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টার সঙ্গে ছিলেন তথ্যমন্ত্রী। এই সময় তথ্যমন্ত্রী জানান, জুলুম ও ফ্যাসিবাদী কর্মকাণ্ডের জন্যই জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হয়েছে। সেই ধারা থেকে বেরিয়ে সবার সঙ্গে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায় সরকার। তথ্যমন্ত্রীর দাবি, আইন তার নিজস্ব গতিতেই চলবে। রাজনৈতিক প্রতিহিংসা বশবর্তী হয়ে আওয়ামী লীগ যেমনটা করে গেছে তেমন কোনো পদক্ষেপ নেবে না বর্তমান তারেক সরকার। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন যে দেশ গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক অধিকার পুনরুদ্ধার হলে তিনি খুব শীঘ্রই মাথা উঁচু করে ফিরবেন। তবে বর্তমানে তার বিরুদ্ধে আদালত কর্তৃক মৃত্যুদণ্ডাদেশ ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। নির্বাসনে থাকা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে তিনি খুব দ্রুত দেশে ফিরতে চান এবং তার অনুপস্থিতি মানে নীরবতা নয়। তবে তিনি শর্ত দিয়েছেন যে দেশে গণতান্ত্রিক পরিবেশ, রাজনৈতিক অধিকার এবং আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। অন্যদিকে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ইতিমধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে দাবি জানিয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠকে হাসিনা ও তার সরকারের প্রাক্তন মন্ত্রীদের প্রত্যার্পণের আনুষ্ঠানিক দাবি তোলা হলেও ভারত তাৎক্ষণিকভাবে কিন্তু প্রত্যার্পণে কোনো ইতিবাচক ইঙ্গিত দেয়নি, বরং কৌশলগতভাবে সীমান্ত নিরাপত্তা ও তিস্তা ইস্যু সহ অন্যান্য দ্বিপাক্ষিক বিষয় স্বাভাবিক করার উপরই জোর দেওয়া হয়েছে। তবে হাসিনার দেশে প্রত্যাবর্তনে অডিও বার্তার স্বভাবতই আশার আলো দেখা দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী থেকে শুরু করে গোটা বাংলাদেশবাসীর মধ্যে। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।